আচ্ছা, আজকের আলোচনার বিষয় চায়ের কাপের আড্ডা। চায়ের কাপের আড্ডা কেন? চায়ের কাপের আড্ডা থেকে অনানুষ্ঠানিক আলোচনা, অর্থাৎ বিভিন্ন যে রাজনৈতিক সিদ্ধান্ত পৃথিবীতে এই পর্যন্ত করছে, এর মধ্যে অনেকগুলি আছে যেগুলি অনানুষ্ঠানিক সিদ্ধান্ত থেকে আনুষ্ঠানিকতায় রূপ নিচ্ছে, এবং চা খেতে খেতে তারা এই অনানুষ্ঠানিক আড্ডাগুলি দিছে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছে। অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেই সমস্ত আলোচনায় ছিলেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনাটি, সেটি হচ্ছে আটলান্টিক চার্টার। এক নম্বর আলোচনার এটা টপিকস আটলান্টিক চার্টার। আমার টপিক্সের মধ্যে থাকবে আটলান্টিক চার্টার, বোস্টন টি পার্টি, মাউন্ট ব্যাটেন প্ল্যান, পিংপং ডেমোক্রেসি এবং ব্রেক্সিট প্ল্যান। এই 5টা বিষয় নিয়ে কথা বলবো। এর মধ্যে প্রথমটা হচ্ছে আটলান্টিক চার্টার। আটলান্টিক চার্টারটা কি? আটলান্টিক চার্টার হচ্ছে আটলান্টিক সমুদ্রের মধ্যে বসে দুই নেতা সিদ্ধান্ত নিয়েছিলেন। কারা কারা? উইনস্টন চার্চিল এবং ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। হ্যাঁ, আপনারা চার্চিলকে চিনেন। উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন, আর রুজভেল্ট ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই দুই বিখ্যাত নেতা, তারা দুইজন তাদের নিজস্ব জাহাজে করে নিউ ফাউন্ডল্যান্ড নামে কানাডার একটি জায়গার নাম ছিল নিউ ফাউন্ডল্যান্ড, ওই জায়গায় এসে তারা উপস্থিত হয়। হ্যাঁ, ব্রিটিশ জাহাজ HMS প্রিন্স অফ ওয়ালস, হ্যাঁ, এই জাহাজটিতে করে আসেন হচ্ছে চার্চিল, আর আমেরিকার প্রেসিডেন্ট যে জাহাজটিতে করে আসেন তার নাম ছিল USS আগাস্টা। হ্যাঁ, এই দুইটি জাহাজে করে তারা ওই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে নোঙ্গর করে এবং সেখানে প্রায় 9 দিন ধরে তারা বৈঠক করে। শেষ দিনে চা খেতে খেতে তারা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। যে সিদ্ধান্তটি নেয় সেটার নামই হচ্ছে আটলান্টিক চার্টার। ঘটনাটি ঘটে 1941 সালে। এখন এই আটলান্টিক চার্টারটা কি ছিল? তার আগে আমি একটু বলে নেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই কিন্তু সারা বিশ্বের এই আন্তঃবাণিজ্য সম্পর্কগুলি খুব ডেভেলপ করে ফেলছিল। হ্যাঁ, আন্তঃবাণিজ্যের ব্যাংক ব্যবস্থা, লেনদেন ব্যবস্থা, জাহাজ চলাচল, বড় বড় জাহাজে করে কন্টেনার আনা নেওয়া করা, এক দেশ আরেক দেশের উপরে পণ্যের উপরে নির্ভরশীল, এই সমস্ত জিনিসগুলি তৈরি হয়ে যাওয়ার প্রেক্ষিতেই আন্তঃবাণিজ্যের সম্পর্কের যেন ব্যাঘাত না ঘটে, সেজন্য এরা খুব অরিড ছিল। এই কয়েকটা দেশ, বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকা। ব্রিটেন এবং আমেরিকা এই দুইটা দেশ খুবই অরিড ছিল, কারণ তারা এই সমস্ত লেনদেনগুলির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সারা বিশ্বের ব্যাংক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, ডলারাইজেশন প্রক্রিয়াটা তখন অলরেডি ডেভেলপ করে গেছে। এই যে এই ঘটনাগুলি যখন ঘটতেছিল, তখনই যখন ওই হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজানো শুরু করে, তারা এবং অস্থির হয়ে যায়। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে হিটলারকে দমন করার জন্য এই দুই নেতা এবং উঠে পড়ে লাগে, এবং সেই প্রেক্ষিতেই তৈরি হয় আপনার মিত্রশক্তি বলতে ওই আমেরিকা, ব্রিটেন এবং রাশিয়া বলতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের নেতা ছিলেন জোসেফ স্ট্যালিন। সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় 1917 সালে, আর এই ঘটনাটি স্ট্যালিন রাশিয়ার প্রেসিডেন্ট হয় বা সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হয় 1924 সালে। উনি রুশ কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হয় 1922 সালে, এবং 24 সালে উনি প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তো এরপরে 39 সাল থেকে তো যুদ্ধের একটা
রমরমা অবস্থা চলতে থাকে। হ্যাঁ, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের রমরমা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলার পোল্যান্ড আক্রমণের ভিতর দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে, এটা আপনারা সবাই জানেন। তো হিটলারের আলটিমেট টার্গেট ছিল হচ্ছে রাশিয়া আক্রমণ করা। তো সেই ক্ষেত্রে রাশিয়ার আর কোনো বিকল্প ছিল না ওই মিত্র শক্তিতে যোগ দেওয়া ছাড়া, মানে স্ট্যালিনের। তো মিত্র শক্তিতে যোগ দেওয়ার পরে তারা তো তখনও আমেরিকা যুদ্ধে যোগ দেয় নাই। হ্যাঁ, যুদ্ধ শুরু হয়েছে 39 সালে, কিন্তু আমেরিকা যুদ্ধে যোগ দেয় নাই। হ্যাঁ, আমেরিকা যুদ্ধে যোগ দিতে 1942 সালে যোগ দিছে, 42 সালের একদম 1 জানুয়ারি থেকে। তো সেই যুদ্ধে যোগ দেওয়ার আগে, আমেরিকা যুদ্ধে যোগ দেওয়ার আগে ওই সাথে, চার্চিলের সাথে যে বৈঠকটি করে ওই আটলান্টিক মহাসাগরের তীরে বসে, সেইটা সেই বৈঠকের ভিত্তিতে তৈরি হয় এই আটলান্টিক চার্টার। ওই আটলান্টিক চার্টারের ভিত্তিতেই পরবর্তীতে মিত্রশক্তি তার কার্যক্রম পরিচালনা করে। হ্যাঁ, এবং এই দুই নেতা আটলান্টিক চার্টার তৈরি হওয়ার পরে আটলান্টিক চার্টার বাস্তবায়নের জন্য তারা স্ট্যালিনকে তাদের সাথে নেয়। এবং সেখানেই তারা একটি সিদ্ধান্ত নেয়, স্ট্যালিন এবং চার্চিলকে সাথে নিয়ে রুজভেল্ট একটি সিদ্ধান্ত নেয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর কোনো যুদ্ধ চলবে না। হ্যাঁ, কলোনিগুলি সব ছেড়ে, ব্রিটেনকে বলে দেয় তোমাদের সব কলোনি ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তারপর আমরা সবাই মিলে ওই জাতিসংঘ নামে একটি প্রতিষ্ঠান করব। পৃথিবীর যত দেশের যত ডিসপুট আছে, যত সমস্যা আছে, যত কিছু লেনদেন আছে, যা কিছু আছে, সব এই জাতিসংঘের মাধ্যমে হবে। এইটাতে রাজি থাকলে আমেরিকা এই যুদ্ধে যোগ দিবে। হ্যাঁ, এইগুলি রুজভেল্ট আমেরিকা পরিষ্কার করে নিয়ে তারপর মিত্র শক্তিতে তারা যোগ দেয় এবং যুদ্ধে অংশগ্রহণ করে। এই যে তাদের মধ্যে যে আলোচনা, হ্যাঁ, এই আলোচনাগুলি কিন্তু প্রথমে হয়েছে অনানুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিক আলোচনার ভিতর দিয়ে তারা বের করে আনে আটলান্টিক চার্টার। এই আটলান্টিক চার্টারটা হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা। রুজভেল্ট এবং চার্চিলের মধ্যে 9 দিন ব্যাপী একাধিক বৈঠকের পর, হ্যাঁ, একাধিক কেন, অনেকগুলি বৈঠক হয়েছে, বৈঠকের পর শেষ পর্যন্ত 12ই আগস্ট 1941 সালে তারা সেই ঐতিহাসিক সিদ্ধান্তটি নেয়। হ্যাঁ, এই সিদ্ধান্তটা তারা ওই চায়ের আড্ডাতেই নিয়েছিল, এই জন্য এটাকে চায়ের আড্ডার সাথে এই সিদ্ধান্তটা সম্পর্কিত। তো বৈঠকে তারা মূল সিদ্ধান্ত নিয়েছিল। আটলান্টিক চার্টারটি আবার প্রকাশিত হয় 14ই আগস্ট। 12ই আগস্ট তারা আটলান্টিক চার্টারের সিদ্ধান্ত, এবং এইটা প্রকাশিত হয় 14ই আগস্ট। এই সনদে তারা 8টি মূলনীতি ঘোষণা করে। হ্যাঁ, মূলনীতি কি কি? জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার, সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান, বাণিজ্যে সমতা, অস্ত্র প্রতিযোগিতা হ্রাস, সমুদ্রের স্বাধীন ব্যবহার, যুদ্ধোত্তর বিশ্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা। এখন এই আটলান্টিক এই যে 8টা মূলনীতি, এই 8টা মূলনীতির ভিত্তিতেই, হ্যাঁ, তারা জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, যুক্তরাষ্ট্র এই চুক্তির মাধ্যমে যুদ্ধোত্তর বিশ্বে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করে। এবং রাজনীতিতে এটি ছিল স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের ঘোষণাপত্র রূপ। হ্যাঁ, এই যে তারা যে এই সিদ্ধান্তটা নেয়, এই সিদ্ধান্তের মধ্যে এই দুই নেতা যেহেতু অনানুষ্ঠানিক আলোচনা এবং চা খেতে খেতে তারা এই সিদ্ধান্তটি নেয়, এই জন্য চায়ের কাপ থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে একটি হচ্ছে আটলান্টিক চার্টার। এবার আসুন আলোচনা করি বোস্টন টি পার্টি কি। বোস্টন টি পার্টিকে ইন্ডিয়ান টি পার্টি নামেও পরিচিত এটা। হ্যাঁ, কিন্তু যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের সূচনা ঘটায় এই বোস্টন টি পার্টি। হ্যাঁ, এটা হচ্ছে 1770 সালের ঘটনা। হ্যাঁ, 1770 সালের 16ই ডিসেম্বর। স্থান বোস্টন বন্দর, ম্যাসাচুসেটস, আমেরিকা। ঘটনার পটভূমি হচ্ছে 17 শতকের শেষ ভাগে আমেরিকা তখন ছিল ব্রিটিশ উপনিবেশ। ব্রিটিশ সরকার উপনিবেশবাদীদের উপর বিভিন্ন ধরনের কর আরোপ করা শুরু করে। হ্যাঁ,
যেমন স্ট্যাম্প অ্যাক্ট, টাউনশেড অ্যাক্ট, হ্যাঁ, সবচেয়ে বিতর্কিত ছিল টি অ্যাক্ট, হ্যাঁ, এটা 1773 সালে টি অ্যাক্ট, হ্যাঁ, হ্যাঁ, চা আইন। এই টি অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমেরিকায় চা বিক্রির একচেটিয়া অধিকার পায়। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় এবং উপনিবেশবাদীরা প্রতিবাদ করতে শুরু করে। আমাদের উপর কর আরোপ হচ্ছে, কিন্তু পার্লামেন্টে আমাদের কোনো প্রতিনিধি নেই। এই স্লোগান থেকেই জন্ম নেয় বিখ্যাত নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। 1973 সালের ডিসেম্বরে 3টি জাহাজ, হ্যাঁ, ডার্টমাউথ, ইলিনর এবং বিভার বোস্টন বন্দরে চা নিয়ে আসে। ব্রিটিশ এই 3টি জাহাজ বোস্টন বন্দরে চা নিয়ে আসে। স্থানীয় দেশপ্রেমিকরা, যাদেরকে বলা হচ্ছিল তখন সান অফ লিবার্টি, হ্যাঁ, তারা সিদ্ধান্ত নেয় যে এই চা তারা বন্দরে নামতে দিবে না। 16 ডিসেম্বর রাতে প্রায় 50-60 জন প্রতিবাদকারী, হ্যাঁ, ইন্ডিয়ানদের মতো সাজে, হ্যাঁ, ইন্ডিয়ানদের মতো সাজে। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়ান টি, হ্যাঁ, ইন্ডিয়ান টি পার্টি। তো ইন্ডিয়ানদের মতো সাজে তারা, প্রথমে ইন্ডিয়ানদের মতো সেজে তারপর তারা জাহাজে ওঠে, হ্যাঁ। সেখান থেকে তারা 342 বাক্স চা, হ্যাঁ, অর্থাৎ প্রায় 46 টন চা তারা সমুদ্রে ফেলে দেয়, হ্যাঁ। ব্রিটিশ সরকার স্বাভাবিকভাবে এদের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হয়ে তারা একটা কড়া আইন জারি করে, হ্যাঁ। এই আইনটির নাম ছিল ইনটলারেবল অ্যাক্ট, হ্যাঁ। এটা আরেকটা শব্দ ছিল কোর্সিভ অ্যাক্ট, হ্যাঁ। উপনিবেশ এই আইনের ফলে কি হয়, উপনিবেশবাদীরা আরো ঐক্যবদ্ধ হয়, হ্যাঁ, আরো ঐক্যবদ্ধ হয়ে কন্টিনেন্টাল কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠন করে, হ্যাঁ। এখান থেকেই কংগ্রেস, আমেরিকার এই বিখ্যাত কংগ্রেস পার্টির সূত্রপাত, হ্যাঁ। এটা ঘটে 1974 সালে। এর পরের ধাপে শুরু হয় আমেরিকান রেভলিউশন, হ্যাঁ, আমেরিকান রেভলিউশন। সেটা ঘটে 1775 সালে, হ্যাঁ। কন্টিনেন্টাল কংগ্রেস গঠন হয় 1774 সালে এবং আমেরিকান রেভলিউশন হয় 1775 সালে। অবশেষে 1776 সালে আমেরিকা স্বাধীন হয়, হ্যাঁ। এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে এবং অন্যায়ভাবে কর আরোপের বিরুদ্ধে একটি গণ আন্দোলনের প্রতীক, হ্যাঁ। চা হয়ে উঠেছিল স্বাধীনতার প্রতীক, হ্যাঁ। এবং আমেরিকার এই বিখ্যাত এই চায়ের আন্দোলন থেকে আমেরিকার স্বাধীনতা পর্যন্ত গড়ায়। এই জন্য এটাকে বলা হয় বোস্টন টি পার্টি, হ্যাঁ। তো স্বাধীনতার চেতনা, নাগরিক প্রতিবাদের এই প্রতীক হিসাবে, হ্যাঁ, ইতিহাসের পাতায় এই বোস্টন টি পার্টি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে আছে। এরপর একটা হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান, অর্থাৎ ভারত পাকিস্তান ভাগে, হ্যাঁ, সময় মাউন্ট ব্যাটেন যে প্ল্যানটি দেয়, হ্যাঁ, সেই প্ল্যানটিও নাম হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান, হ্যাঁ। এইটাও আপনার চায়ের আড্ডায় অনানুষ্ঠানিকভাবে নানান ধরনের যে তাদের মধ্যে যে আলোচনাগুলি হয়, বিশেষ করে গান্ধী, নেহেরু এবং জিন্না, হ্যাঁ, এই তিনজনের মধ্যে প্রচুর অনানুষ্ঠানিক বৈঠক হয়, হ্যাঁ। মাউন্ট ব্যাটেনের এখানে একটা বৈকালিক আড্ডা হতো সেই সময়, হ্যাঁ। এই আড্ডায় রেগুলার উপস্থিত থাকতেন গান্ধী, নেহেরু এবং জিন্না, এবং তারা প্রচুর আলোচনা করছেন এইগুলি নিয়ে, হ্যাঁ। এই যে ভারত বিভক্তি, স্বাধীনতা আন্দোলন, মানে ভারতের স্বাধীনতা আন্দোলনটা তো এটা আগে সিদ্ধান্ত, হ্যাঁ, এটা তো আমি আগেই বলছি যে জাতিসংঘ গঠনের আগে আমেরিকা ব্রিটেনকে শর্ত দিয়ে দিছে, হ্যাঁ, যে যদি ওই কলোনিগুলি যদি না ছাড়ে ব্রিটেন, তাহলে আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করবে না। এই শর্ত মোতাবেক আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। এবং ইংল্যান্ড সেই শর্তেই, ওই যে আমি যেটা বলছিলাম এর আগে, যে আটলান্টিক চার্টার, হ্যাঁ, আটলান্টিক চার্টারে স্বাক্ষর করে ব্রিটেন, হ্যাঁ।
তো সেই সিদ্ধান্ত মোতাবেকই এখানে লর্ড মাউন্ট ব্যাটেনের উপর একটা দায়িত্ব পড়ে তাদের ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার। হ্যাঁ, এই যে ইন্ডিয়ানরা যতই তারা নানানভাবে স্বাধীনতার জন্য তাদের গৌরব গাথা নানান ইতিহাস তুলে ধরে, হ্যাঁ, এখানে কোনো গৌরব গাথা বলে কিছু নেই। এটা সিদ্ধান্ত মোতাবেক ব্রিটেন এই ভারতকে শান্তিপূর্ণভাবে ভারতকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা দেয়। হ্যাঁ, তো যাই হোক, তাদের মধ্যে বহু আলোচনা হয়। হ্যাঁ, এই তিন নেতার মধ্যে গান্ধী, লর্ড মাউন্ট ব্যাটেন, হ্যাঁ, 1947 সাল থেকে ভারতবর্ষের স্বাধীনতা বিভাজনের জন্য তারা বহুবার, হ্যাঁ, অনেক বৈঠক করে। হ্যাঁ, এবং এই বৈঠকগুলি বেশিরভাগই ছিল অনানুষ্ঠানিক এবং চায়ের আড্ডা। হ্যাঁ, 1947 সালের মার্চ মাস থেকে আগস্টের মধ্যে এই স্বাধীনতা পূর্ববর্তী কয়েক মাস প্রচুর তারা অনানুষ্ঠানিক বৈঠক করে। হ্যাঁ, এই বৈঠকগুলি কখনো হয়েছে আপনার দিল্লির ভাইসরয় হাউস, যেটা বর্তমান রাষ্ট্রপতি ভবন, আবার কখনো কখনো গান্ধীজির বিরলা হাউসেও হয়েছে। হ্যাঁ, এই বৈঠকগুলি, এই সাক্ষাৎকারগুলো প্রায়ই ছিল অনানুষ্ঠানিক। হ্যাঁ, লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন। হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, মহাত্মা করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের নেতা। হ্যাঁ, ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বকারী নেতা। হ্যাঁ, উনি অহিংস নীতির একজন প্রবক্তা ছিলেন। হ্যাঁ, 1947 সালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন ছিল স্বাধীন ভারত একটি থাকবে নাকি দুইটি ভাগে বিভক্ত হবে। হ্যাঁ, এখন ভারত পাকিস্তান যে বিভক্ত হয় এটা কিন্তু ভারতবর্ষের যে যারা নেতা ছিলেন, ওই গান্ধী, নেহেরু, জিন্নাত যে নেতা ছিলেন, তাদের সাথে ব্রিটেনের কোনো দ্বন্দ্ব না। হ্যাঁ, এটা ছিল ভারতবর্ষের নেতাদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব। হ্যাঁ, লর্ড মাউন্ট ব্যাটেন এই দ্বন্দ্বগুলির মীমাংসার দায়িত্ব নিছেন। অর্থাৎ এই দুইজনকে একত্রিত করে এই দুই গোষ্ঠী, যারা আলাদা ভারত চায়, যারা আলাদা পাকিস্তান চায়, এদেরকে নিয়ে উনি ছিলেন একজন মধ্যস্থতাকারী। হ্যাঁ, মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন মাউন্ট ব্যাটেন। হ্যাঁ, তো গান্ধীজি যদিও ভারতবর্ষ ভাগে বিভক্ত ছিল, হ্যাঁ, কিন্তু জিন্না সেটা মানেন নাই। হ্যাঁ, তো এই আপনারা ভারতবর্ষ বিভাগের ইতিহাস তো আপনারা সবাই জানেন যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ হিন্দু মুসলিম বিভক্তির ভিত্তিতে ভারত এবং পাকিস্তান ভাগ হয়। হ্যাঁ, তো এই যে তারা যে ভারতবর্ষ ভাগ করে, এই ভাগ করার আগে, হ্যাঁ, গান্ধীজি অনুরোধ করেছিল বহুবার ওই মাউন্ট ব্যাটেনকে, হ্যাঁ, যে উনি যেন ভাগ হওয়ার আগে, হ্যাঁ, কিভাবে বিভক্ত হবে এটা যেন একটা আনুষ্ঠানিক ডিক্লারেশন দেন। হ্যাঁ, ওই এই গান্ধীজির এই অনুরোধে মাউন্ট ব্যাটেন পরবর্তীতে একটি আনুষ্ঠানিক প্ল্যান তৈরি করেন। হ্যাঁ, কিভাবে ভারতবর্ষ বিভক্ত হবে। এই প্ল্যানটার নাম হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান। এটা 1947 সালের 3রা জুন এই প্ল্যানটা উনি পেশ করেন। হ্যাঁ, এবং ভারতের বিভাজন এবং দুইটি নতুন রাষ্ট্র ভারত পাকিস্তান গঠনের সিদ্ধান্ত ওই প্ল্যানে উনি উল্লেখ করেন। হ্যাঁ, এই জন্য এই যে মাউন্ট ব্যাটেনের এই যে প্ল্যানটা, এই প্ল্যানটাকে বলা হয় চায়ের কাপের আড্ডা থেকে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হ্যাঁ, অর্থাৎ ওই যে মাউন্ট ব্যাটেনের অফিসে অথবা বিরলা হাউসে, হ্যাঁ, তারা বসে বসে যে নানান সময় যে অনানুষ্ঠানিক আলোচনাগুলি চা খেতে খেতে করছে, সেখান থেকেই এই সিদ্ধান্তগুলি তৈরি হয়। বিভিন্ন সময়ের তাদের আলাপ আলোচনা থেকে মাউন্ট ব্যাটেন, হ্যাঁ, একটি সিদ্ধান্তে উপনীত হন এবং উনি মাউন্ট ব্যাটেন প্ল্যান এখানে তৈরি করেন। এবার আসেন আলোচনা করি পিং পং ডিপ্লোমেসি সম্পর্কে। হ্যাঁ, পিং পং ডিপ্লোমেসি হচ্ছে চীন এবং আমেরিকার মধ্যে সম্পর্কের পুনঃস্থাপন বলতে বোঝাচ্ছি যে চীন এবং আমেরিকা এই দুইটা দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে 1949 সালের চীন বিপ্লবের পর। মাও সেতুকের নেতৃত্বে চীনে যে কমিউনিস্ট বিপ্লব ঘটে বা সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে, হ্যাঁ, সেই বিপ্লবের পর চীন এবং আমেরিকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। হ্যাঁ, এবং
চীন তখন রাশিয়ান ব্লকে চলে যায়। আপনারা জানেন যে এই 1945 সালের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা বিশ্ব দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে মার্কিন ব্লক এবং আরেকটা হচ্ছে রুশ ব্লক, সোভিয়েত ব্লক যেটাকে বলা হয়। সেটা সেই ব্লকের পরে, বিপ্লবের পরে চীনের সাথে আমেরিকার একটি দূরত্ব তৈরি হয়, হ্যাঁ, আদর্শগত দ্বন্দ্ব শুরু হয়। এই যে চীন এবং আমেরিকার সম্পর্ক পুনঃস্থাপন শুরু হয় কিন্তু আপনার 1972 সাল থেকে। হ্যাঁ, 20 শতকের আন্তর্জাতিক রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা এটা, হ্যাঁ, যা শীতল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। শীতল যুদ্ধ বলতে ওই যে আমেরিকা এবং রাশিয়ার যে কোল্ড ওয়ার যেটাকে বলা হয়। এক কাপ চা দিয়েই বদলে গিয়েছিল বিশ্ব রাজনীতি। হ্যাঁ, কিভাবে? নিক্সনের সৌজন্যে মাও সেতুং একটি বিখ্যাত টি পার্টির আয়োজন করেন। টি পার্টির আয়োজন কেন করেন? চীনের চা ছিল তখনকার সময়ে বিশ্ববিখ্যাত, এবং চীনের ঐতিহ্য হচ্ছে অতিথিকে চা দিয়ে বরণ করা। হ্যাঁ, এই তাদের গোল গোল কিছু কাপ আছে, ওই কাপের মধ্যে তারা নানান ফ্লেভারের, হ্যাঁ, চা বানায়। এর মধ্যে রাজকীয় অতিথিদের জন্য একটা বিশেষ ফ্লেভারের চা থাকে। হ্যাঁ, সেই চা দিয়ে তারা নিক্সনকে করে অভ্যর্থনা জানায়, এবং নিক্সন এই চা খেতে খেতে মাও সেতুংয়ের সাথে যে আলোচনাগুলি করেন, এই আলোচনাগুলি থেকে তাদের মধ্যে একটি সম্পর্কের অবনতি থেকে উন্নতি ঘটে, এবং তারা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। হ্যাঁ, এবং এই নিয়ে পশ্চিমারা নানান ধরনের কটূক্তি করে নিক্সনকে, এবং বলে যে মাও সেতুং চা দিয়ে, হ্যাঁ, নিক্সনকে বশ করেছিল, এরকম কথাও আছে তাদের মধ্যে। যাই হোক, 1949 সালে চীনে যে কমিউনিস্ট বিপ্লব হয়, হ্যাঁ, এই কমিউনিস্ট বিপ্লবের নেতৃত্ব ছিল আপনার মাও সেতুং। 1960-এর দশকের শেষ দিকে আপনার রাশিয়ার সাথে চীনের সম্পর্কের একটা অবনতি ঘটে। হ্যাঁ, এই সম্পর্কের অবনতিটা ঘটার একটা প্রেক্ষাপট আছে, একটু হালকা আলোচনা করে নিই। প্রেক্ষাপটটা হচ্ছে যে চীন কিন্তু রাশিয়ার যে সমাজতান্ত্রিক বিপ্লবের পরে রাশিয়ার যে অর্থনৈতিক অগ্রগতি, হ্যাঁ, সেটাকে ফলো করার চেষ্টা করছে অনেকবার। হ্যাঁ, কিন্তু চীন এটাকে অ্যাডপ্ট করতে পারে না, এবং রাশিয়ার সমাজতান্ত্রিক অর্থনীতিটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াইছিল তখন যে তারা আন্তঃবাণিজ্যিক সম্পর্কটা, হ্যাঁ, সাথে তারা নিজেরা নিজেদেরকে মিলাইতে পারতেছিল না। অর্থাৎ আন্তঃবাণিজ্য সম্পর্ক থেকে রাশিয়া ছিল অনেক দূরে। হ্যাঁ, যেখানে আন্তঃবাণিজ্যিক সম্পর্ক দিয়ে বিশ্বের এক দেশ আরেক দেশের সাথে সম্পর্ক স্থাপন করছে, হ্যাঁ, সেখানে রাশিয়া ছিল আন্তঃবাণিজ্যিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন। হ্যাঁ, এই যে আন্তঃবাণিজ্যিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এই নীতিটা, হ্যাঁ, চীনের মাও সেতুং এটা অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, মাও সেতুং এটা ভাবতেছিল যে আন্তঃবাণিজ্যের সম্পর্ক ছাড়া, হ্যাঁ, চীন আগাইতে পারবে না। হ্যাঁ, তো রাশিয়া আন্তঃবাণিজ্যের সম্পর্ক থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখার কারণে মাও সেতুং আর সেই নীতিকে ধারণ করে নেয়। ধারণ না করে মাও সেতুং চীনের রাশিয়ার যে সমাজতান্ত্রিক যে নীতি, সেই নীতি থেকে উনি একটু সরে যান। সেখান থেকে শুরু হয় আপনার চীন এবং রাশিয়ার একটি দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্ব থেকে চীন রাশিয়ার একটি মহাদ্বন্দ্ব। এটা 65 সালে গোটা বিশ্বের কমিউনিস্ট আন্দোলন আপনার চীনপন্থী এবং রুশপন্থী বা মস্কোপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশেও তখন মস্কোপন্থী এবং চীনপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়। তখন পাকিস্তান কমিউনিস্ট পার্টি তখন ভেঙে যায়। হ্যাঁ, হ্যাঁ, ভেঙে গিয়ে আপনার তৈরি হয় আপনার মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি, যেটা মনি সিংয়ের নেতৃত্বে, আর ওই চীনপন্থী কমিউনিস্ট পার্টি হক তোহার নেতৃত্বে। তোহার নেতৃত্বে ওই ছাত্র সংগঠনের মধ্যে এটা ছাত্র ইউনিয়নেরও একটা বিভক্ত, ছাত্র ইউনিয়ন ম্যানন গ্রুপ, ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ। হ্যাঁ, ছাত্র ইউনিয়ন ম্যানন গ্রুপ ছিল চীনপন্থী আর মতিয়া গ্রুপ ছিল মস্কোপন্থী। তো যা এইভাবে ন্যাপও বিভক্ত হয়, একটা মুজাফফর ন্যাপ, ভাসানী ন্যাপ। হ্যাঁ, ভাসানী ন্যাপ ছিল আপনার চীনপন্থী, আর মুজাফফর ন্যাপ ছিল মস্কোপন্থী। এইভাবে সারা বাংলাদেশের মতোই সারা বিশ্বের কমিউনিস্ট পার্টিগুলি বিভক্ত হয়ে যায়।
এই যে বিভক্তিকরণ, হ্যাঁ, এই সুযোগটা নেয় হচ্ছে আমেরিকা। হ্যাঁ, তো আমেরিকা যদিও আর আগে থেকেই চীনের সাথে সম্পর্কের পুনঃস্থাপন করতে থাকে এবং চীনের সাথে আমেরিকার সম্পর্কের সূত্র ধরেই আপনার কিন্তু আর চীনের সাথে রাশিয়ার সম্পর্কের অবনতির সূত্র ধরেই কিন্তু আপনার আমেরিকার সাথে চীনের সম্পর্কের সুসম্পর্কের সূত্রপাত হয়। হ্যাঁ, তো এই ঘটনাটা যেটা আলোচনা করলাম এখন 1971 সালে চীন আবার করে কি, যে আমেরিকার আন্তর্জাতিক টেবিল টেনিস দলকে তারা আমন্ত্রণ জানায় চীনে। হ্যাঁ, এটা ছিল একটা ঐতিহাসিক ঘটনা। হ্যাঁ, আমেরিকার টেবিল টেনিস দল চীনে আসে। চীনে আসার পরে তারা আমেরিকার টেবিল টেনিস দল এবং চীনের টেবিল টেনিস দলের মধ্যে প্রতিযোগিতা হয় এবং এই খেলাটা তখন একটা উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখে ডিপ্লোমেসির ক্ষেত্রে। হ্যাঁ, পৃথিবীর সমস্ত সাংবাদিকরা চীনে এসে জড়ো হয়, তারা এই খেলাকে ঘিরে তাদের পত্রপত্রিকাগুলিতে নানান ধরনের লেখালেখি করে। হ্যাঁ, এবং তারা এই খেলাটাকে তারা হাইলাইট করে, নানানভাবে প্রচার করে, খেলার ধারা বিবরণী প্রচার করে। এই খেলাটাকে কেন্দ্র করে যে ডিপ্লোমেসিটা শুরু হয়, হ্যাঁ, এটাকেই বলে পিংপং ডিপ্লোমেসি। হ্যাঁ, পিংপং বল দিয়ে যেহেতু খেলাটা শুরু হয়েছে, এটাকে বলা হয় পিংপং ডিপ্লোমেসি। এরপরের ঘটনা তো আমরা সকলেই জানি যে এই চীনের সাথে আমেরিকার সম্পর্ক বাড়তে পরবর্তীতে চীন যখন স্টিল ইন্ডাস্ট্রি করতে যায়, স্টিল ইন্ডাস্ট্রি করতে গিয়ে সে আর কারো সহযোগিতা পায় না, রাশিয়ার সহযোগিতা পায় না। সে শেষ পর্যন্ত সে আমেরিকার সহযোগিতা নিতে বাধ্য হয় এবং সেই প্রেক্ষিতে আমেরিকার সাথে চীনের একটা আপনার অর্থনৈতিক সম্পর্ক তৈরি হয় এই স্টিল মিলের সূত্র ধরে। হ্যাঁ, সেখান থেকে চীন এবং আমেরিকার মধ্যে যে সুসম্পর্কটা তৈরি হয়, এই সুসম্পর্কের দুইটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ওই মার্কিন প্রেসিডেন্টকে চীনের বিখ্যাত চা দিয়ে আমন্ত্রণ জানানো এবং চায়ের টেবিলে বসে তারা বিভিন্ন ডিপ্লোম্যাটিক সিদ্ধান্তগুলি নেয় এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস টিম এসে চীনে তারা 9 দিনব্যাপী একটি সফর করে। এই সফরে তারা বিভিন্ন অঞ্চল ঘুরে, চীনের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে তারা টেবিল টেনিস খেলে। এই টেবিল টেনিস থেকে এটার নাম হয় পিংপং ডিপ্লোমেসি। এরপর একটা হচ্ছে আপনার ব্রেক্সিট প্ল্যান। ব্রেক্সিট প্ল্যানটা হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপের সকল দেশগুলি মিলে গঠন করে তারা ইউরোপীয় ইউনিয়ন, তাদের একটি রাজনৈতিক অর্থনৈতিক জোট। এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়াটাকে বলা হয় ব্রেক্সিট। ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পার্লামেন্টের সদস্য, তারপরে ইনফ্লুয়েন্সিয়াল সাংবাদিক, তারপরে বিভিন্ন রাজনীতিবিদ, হ্যাঁ, এবং মন্ত্রী এমপি যারা ছিল, হ্যাঁ, ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তারা নানান সময়ে পার্লামেন্টের প্লাজায় বসে, পার্লামেন্টের পাশের কফি শপে, চা শপে বসে, হ্যাঁ, তারা এই ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত হওয়া এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন কি সুবিধা পাচ্ছে না পাচ্ছে, তাদের অর্থনৈতিক কতটুকু লাভবান হচ্ছে না হচ্ছে, এইগুলি নিয়ে তারা ব্যাপক আলোচনা করে। দীর্ঘদিন ধরে তারা এইগুলি নিয়ে আলোচনা করে, বলা চলে প্রায় 8-9 মাস ধরে এই একটা টপিক্সের উপরে তারা ওই বিভিন্ন কফি শপে, টি শপে বসে তারা আলোচনা করে। হ্যাঁ, এই আলোচনা করতে করতে শেষ পর্যন্ত এটা ডেভিড ক্যামেরুনও এই আলোচনাতে যোগ দেয়। তো এই আলোচনা অনানুষ্ঠানিক এই আলোচনা করতে করতে এটা একটা আনুষ্ঠানিক আলোচনায় রূপ নেয়। তখন বিরোধী দলীয় নেতা ছিল বরিস জনসন, হ্যাঁ, ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা। তো এই যে তাদের মধ্যে যে এই যে দুইটা গ্রুপ, হ্যাঁ, এই দুইটা গ্রুপের মধ্যে নাম হয়, একটা গ্রুপের নাম হয় এক্সিট গ্রুপ আর একটা গ্রুপের নাম হয় রিমেন গ্রুপ। হ্যাঁ, তো শেষ পর্যন্ত এক্সিট গ্রুপ রিমেন গ্রুপের মধ্যে একটি সিদ্ধান্ত হয় যে তারা এটাকে গণভোটে নেবে। তো ওই গণভোটে শেষ পর্যন্ত 52% ভোট পায় আপনার এক্সিট গ্রুপ
এবং রিমেন গ্রুপ পায় 48% ভোট। হ্যাঁ, তো ফলে স্বাভাবিকভাবেই তারা ইয়ের থেকে বেরিয়ে আসে, ওই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসলে এই ইউরোপীয় ইউনিয়নের এই যে বেরিয়ে আসাটা, এটাকেই বলে ব্রেক্সিট, অর্থাৎ ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এক্সিট হওয়া, হ্যাঁ, কে বলা হয় ব্রেক্সিট। যেহেতু ডেভিড ক্যামেরুন এই ব্রেক্সিটের বিরুদ্ধে ছিল, স্বাভাবিকভাবে গণভোটে যেহেতু ডেভিড ক্যামেরুনের চিন্তা ইয়ে হয় না, ভোটে পরাজিত হয়, উনি তখন পদত্যাগ করেন এবং বিরোধী দলীয় নেতা জরিস জনসন তখন প্রধানমন্ত্রী হন। এই যে ব্রিটেনের যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার যে প্ল্যানটা, ব্রেক্সিট প্ল্যান, হ্যাঁ, এই ব্রেক্সিট প্ল্যানের অনানুষ্ঠানিক আলোচনাগুলিও হয়েছিল আপনার বিভিন্ন কফি শপে, টি শপে, গুরুত্বপূর্ণ মন্ত্রী, এমপি, সাংবাদিক, ইনফ্লুয়েন্সিয়াল লোকজন, তারা বসে আলোচনা করতে 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 পরে এটাকে একটি আনুষ্ঠানিক রূপ দেয়। হ্যাঁ,